থালা না, প্লেটটার নাম লেখা আছে টেস্টিং প্লেট। টেস্টিং প্লেট মানে নব দেখে যে কোনো ফুড খাবার আছে না টেস্ট হবে। কারণ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কি সুন্দর সূর্য উঠেছে বলুন তো। সকলকে একদম শুভ সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো আমরা তো এখনও বেড়ানোর মুডে আছি, আপনারা তো জানেনই। আর আজকের ব্লগ হচ্ছে হাজারদুয়ারি ব্লগ। দারুণ জায়গা। এই দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি। এখন একটু চায়ের আড্ডা তো হতেই হয়, সকাল সন্ধে চায়ের আড্ডা হওয়ার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, করে নিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এটা অবশ্য মুর্শিদাবাদ স্টেশন। চলুন, হাজারদুয়ারি দারুণ ঘুরেছি, দারুণ সুন্দর গাইড পেয়েছি এবং দারুণ সুন্দর দেখেছি। যতটা গাইডের সাথে দেখানো গেছে আপনাদেরকে ততটা গাইডের সাথে দেখিয়েছি। আর আপনারা যারা গেছেন তারা জানেন যে, আর না জানলেও জেনে নিন যে ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি চলে না। তো সেখানে কিন্তু শুধুই বাইরে গাইড আপনাকে সব বুঝিয়ে দেবে, আর আপনি ভিতরে গিয়ে সেগুলো চিন্তা করে করে দেখবেন, মেলাবেন। খুব সুন্দর, খুব সুন্দর দেখেছি, কিন্তু ভিতরের কিছুই আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম না, সেটা ফটো তোলা অ্যালাউ ছিল না বলে। তো নিজেরা প্রচণ্ডভাবে উপভোগ করেছি, আর সেটা কেমন করেছি আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। চলুন একটু দেখে নিই। তারপরে এখানে পিলার আছে, পিলারের সামনে ফ্রন্টে আছে ঘড়ি, ঘড়িটা বোঝাবো। সামনে দেখো সোজা একটা মদিনা ঘর আছে, ওই যে ঘড়িটা, এটা বোঝাবো। পাশে একটা কামান রাখা আছে রোডের ধারে লোহার, এটা বোঝাবো। বোঝানোর পরে আমরা আস্তে আস্তে করে হাজারদুয়ারি দোতলায় যাবো দরবারে। দরবার মানে কি, যেখানে বিচার হয়। তো দরবারের উপরে বড় গেটটা সরকার থেকে আমাদের গাইড করার জন্য বড় গেট ছেড়ে দিয়েছে। আর গেটের সামনে যখন নিয়ে দাঁড়াবো 10 হাত দূরে জিনিসটা কাছের সাথে সাজানো আছে। আমি 10 হাত দূর থেকে অরিজিনাল চোখে দেখিয়ে দেখিয়ে জিনিসটা আপনাদেরকে বলে বুঝাবো। আমার বোঝানো যখন শেষ, জিনিসটা কাছে গেলেন গিয়ে যত করে ইচ্ছা দেখেন, কারণ 5টা অবধি খোলা আছে। কিন্তু একদম ঘরের ভেতর কাছে দাঁড়িয়ে গাইড করা এবং হাত দিয়া এগুলো নিষিদ্ধ, কারণ ওরা একটা জায়গা ব্র্যাকেট দিয়ে রেখেছে। তুমি এখান থেকে বলো, তারপর ওখানে গিয়ে দেখো। হাজারদুয়ারির পেছনে জল আছে তো, তখন যেদিক ঘাট আছে, জাহাজ দাঁড়িয়ে আছে, জাহাজে করে নামলো সবটাই 3টে করে জাহাজ আছে। আরে এবার যদি 50টা 30টা করে যদি একটা জাহাজে আসে, আপনাদের রাইট সাইডে যে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি। নবাবী পিরিয়ডে সবাই ঘড়ি ব্যবহার করতো না, খুব কস্টলি ছিল। চেনওয়ালা পকেট ঘড়ি নবাব, রাজা, জমিদাররা ব্যবহার করতেন। কিন্তু হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি না, লোক বলে নবাব প্যালেস দেখলাম। আমরা প্যালেস যদি দেখো, তাহলে সামনে ফ্রন্টে এত বড় সিঁড়ি কোথায় আছে? কারোর বাড়িতে দেখেছেন এত বড় সিঁড়ি? তাহলে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা যে রাজধানী শহরটা তখন কোথায় ছিল? মুর্শিদাবাদ। এখন কোথায়? কলকাতা। আর এটা এখন গ্রাম হয়ে গেছে, তাই না? তাহলে এটা তখনকার পিরিয়ডে হাইকোর্ট। হাইকোর্ট, তাহলে হাইকোর্টে আসতে হলে যারা সাধারণ লোক তারা কি ঘড়ি ব্যবহার করতো? কারা করতো? নবাব, রাজা, জমিদাররা। চেনওয়ালা পকেট ঘড়ি দেখে টাইমে চলে এলো। তাহলে আপনারা, আমরা সাধারণ লোক, আমরা কর্মচারী, আমরা কাকে জিজ্ঞেস করে দরবারে ডিউটিতে আসবো? কাউকে তো নবাবের বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে সামনে ফ্রন্টে যে সারা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের মালিকের নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মির্জাপুরের 6th জেনারেশন। ইনি 1872 সালে ইংল্যান্ডের ঘড়ি আনিছিল লন্ডন। দিয়ে বললো চারদিকে 4টে ঘড়ি লাগাও, চারদিকে 4টে ঘড়ি লাগাও, যাতে ঘড়িটার টাইম দেখে কর্মচারীরা 10:30টার সময় যেন ডিউটিতে চলে আসে। কিন্তু ঘড়ি ছিল 4খানা, দেখুন 3খানা নেই, চুরি হয়ে গেছে। একটা ঘড়ি আছে কিন্তু অচল। তাহলে ঘড়িটার সিস্টেম ছিল বছরে 2বার চাবি দিত। চাবি মানে দম দেওয়া। আজকাল ঘড়িতে দম লাগে না, ব্যাটারিতে চলে। কিন্তু বছরে 2বার চাবি দিলে, মানে দম দিলে, সারা বছর ঘড়িটা কিন্তু চলতো। কিন্তু এখন তো মেশিনই নাই, শুধু ডাইল একটা কাঁটা আছে, তাও অচল, কারণ এখন নবাবই নেই। সামনে সাদা বড় বিল্ডিং আছে, নাম হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে মুসলিমদের এটা পবিত্র জায়গা। এটা মহরম যখন হয় মুসলিমদের 10 দিন পুরো বাড়ি খোলে, এখানে উৎসব হয়, মেলা বসে। একটুই গেছে, ঠিক আছে। উপরে তাকান, একটা গম্বুজ আছে, দেখুন গম্বুজ উপরে। ওই গম্বুজের তলায় রাখা আছে একটা কাঁচের বক্স। আপনার নাম শুনেছেন হাসান আর হুসেন ভাই, তাদের হাতের এবং পায়ের ছাপ ওই গম্বুজের তলায় কষ্টি পাথরে রাখা আছে, কারবালা থেকে আনা। কিন্তু মির্জাপুরের পূর্বপুরুষ এখনো তো আছে, সিরাজের তো কোনো পূর্বপুরুষই নেই। তাহলে পেছনে তাকান, দেখুন সাদা বাড়িগুলো,
দেখতে পাচ্ছেন বাড়িগুলোর ভেতরে এরিয়ার মধ্যে এই তো তিরঙ্গা সামনে এইসব বাড়িতে মির্জাপুরে 9 জেনারেশনরা এখন বসবাস করছে। এরা মহরম যখন হয় ওই ঘরের ভেতরে গিয়ে বুক কাটে, পিঠ কাটে, কপাল কাটে, হাই হোসেন হাই হাসান করে। মহরম মানে তো শোক, আনন্দ তো না। কিন্তু মহরম ছাড়া কবে খোলে? সপ্তাহে একদিন বৃহস্পতিবার, যেটাকে আমি কিন্তু মুসলিম, আমরা বৃহস্পতিবারকে বলি জুমরা আর শুক্রবারকে জুম্মা। তো কালকে তাহাজ্জুদ বন্ধ ছিল, তাহলে বৃহস্পতিবার আর শুক্রবার, তাহলে বৃহস্পতিবার সকাল 6টায় খোলে আর সন্ধ্যা 6টায় বাড়ি বন্ধ। তো আপনি কি ভাবছেন শুধু মুসলিমরা যায়? এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই যায়। ও ধর্ম তো কারো কেনা না। ওই মদিনা ঘরে জ্বালালো, অনেকে মানসিক টানসিক করে, তাদের মনোকামনা পুরো হয়, তবে তো লোক লাইন দিয়ে যায়। যেখানে ভাই কাজ সেখানে লোক, তাই না? তাহলে বাড়িটাকে তৈরি করলো কে? মির্জাপুরের 6 জেনারেশন ওই বাড়িটা তৈরি করে। ওই বাড়ির মালিকের নাম কি? নবাব নাজিম ফিরাদুন যা। নাজিম ওদের টাইটেল, প্রত্যেক লোকের পিছনে একটা করে টাইটেল থাকবে, শুধু নাম থাকে না, তাই না? টাইটেল না হলে কি করে চলবে? তো নবাব ফিরাদুন যা যখন ইমামবাড়া তৈরি করতে টাইম বেশি লাগেনি, 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিং তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে মানে গোল্ড। আমাদের বঙ্গের মধ্যে সব থেকে বড় ইমামবাড়া কোথায়? মুর্শিদাবাদ। এত বড় ইমামবাড়া যে 24 বিঘে জমিতে বাড়িটা, যতটা সামনে লম্বা ততটা চওড়া পেছনে। এ কোনো গোল রাউন্ডে নাই, 4 কোণা করা আছে, বুঝতে পারছেন? মদিনাটা থেকে নেই, মদিনাটা মাঝে আছে পুরো ফাঁকা জায়গায়, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি এবার প্রশ্ন করেন তাহলে এত বড় বাড়িগুলো করার দরকারটা কি? তো যদি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী শহর মুর্শিদাবাদ হয়, তাহলে উড়িষ্যার বিহার থেকে নবাবরা কোথায় আসবে? এই রাজধানীতে আসবে। তারা যদি মহরম করে তো তারা কি ফুটপাতে গিয়ে শুবে? তাই জন্য 2 দিকটা করেছে গেস্ট হাউস। একদিকে মহিলা থাকবে, একদিকে পুরুষ। তাদের থাকা খাওয়া দাওয়া নবাবরা দিতেন ফ্রিতে। তবে এখনও যদি আপনারা কোনদিন মহরমে আসেন তো আপনাদের জন্য রাজ্য সরকার 10 দিন খুলে রাখে। আপনি উৎসব দেখুন, আরামসে থাকুন, কোনো হোটেল ভাড়া করতে হবে না। তাহলে সামনে আছে দিদি আর পেছনে আছে মোদি। এটা কেন্দ্র, এটা রাজ্য। আচ্ছা, সামনে দেখেন একটা লোহার কামান দেখা যাচ্ছে, বড় কামানটা নিচে, অদ্ভুত নাম। মুর্শিদাবাদের ইতিহাস বই কিনলে এর নাম বড় করে লেখা পাবেন বাচ্চাওয়ালি কামান। বাচ্চাওয়ালি নামটা কেন? কামানের তো আর বাচ্চা হয় না। তাহলে পেছনে নদী আছে, মসজিদের পেছনে নাম ভাগীরথী। উপর থেকে নেবেন যখন উঠবেন। আজ থেকে 200 বছর আগে কোথায় ছিল ভাগীরথী? তখন কি ফারাক্কা জল ছেড়েছিল? না, কারণ তখনও বর্ষা হতো, এখনও বর্ষা হয়। তখন বর্ষাকালে নদীতে জল জমতো আর বর্ষা শেষ, গরমে শুকিয়ে যেত। কিন্তু সিরাজ মারা যাবার 72 বছর পরে যখন হাজারদুই তৈরি করে হুমায়ুন যা মির্জাপুরের 5th জেনারেশন, তো উনি বললেন এত বড় কোর্ট তৈরি করতে হলে যত বালি লাগবে নদীতে কাটা শুরু করো। তখন কিন্তু লাল বালি আর সিমেন্টের কোনো আবিষ্কার হয়নি, তখন ছিল সাদা বালি, যেটা ভাগীরথীতে পাওয়া যায়, আর চুন সুরকি মানে ইটের গুঁড়ো। দাদা ভাই সড়ক, এবার ভাই সড়ক, এবার বালি কাটতে কাটতে দেখছে বালির তলায় 4 ফুট নিচে বড় কামানটা পড়ে আছে। এবার কামানটা উঠিয়ে আনলেন। তখন নবাব অর্ডার দিল হুমায়ুন যা যে কামানটা বহুত পুরনো, এটা আসল কি নকল তাকে একবার টেস্ট করা হোক, মানে একে চেক করো। সেই সময়তে চেক করতে নবাবরা কত বারুদ খরচা করলেন? 18 সের বারুদ। 18 সের, 18 কিলো না। এখনকার যুগের লোক, আপনারা আমরা দোকানে গিয়ে বলি 1 কিলো দেন, 1.5 কিলো দেন। তখনকার যুগের লোক কিলোই বুঝতো না। তখনকার যুগের লোক বলতো 1 সের দেন আর 8 সের দেন। তাহলে 1 সেরে 850, 1 কেজিতে 100, 150 গ্রাম তো বেড়েছে। তাহলে 18 সের বাড়িতে মুখ দিয়ে গেঁদে গেঁদে ভরে 20 সের পাটির ফেসে গোলা করে মুখকে জাম করে পেছন থেকে আগুন দিয়ে দিলেন। আর এই কামানটা দূরত্বটা হলো 4 কিলোমিটার দূরে গিয়ে গোলাটা পড়লো সেই গ্রামে গিয়ে। সেই গ্রামে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়, গর্ভপাত হয়ে গেলো, ধামাকা হলো। তো যারা প্রেগনেন্ট ছিল তার পেটে বাচ্চা মারা গেল ধামাকা। যে আগুন দিল উনি সঙ্গে সঙ্গে এখানে হার্ট ফেল করে গেলেন। নবাবরা ভয় পেয়ে গেলেন, বললো পেছন থেকে সিল করে এর নামটা দিয়ে দাও বাচ্চা বলি কামান, কারণ আওয়াজে সব বাচ্চা মারা যায়। তো ইতিহাসটা কত বড়, খালি বাচ্চা বলি বলে পালিয়ে গেলে হবে? হ্যাঁ, ছোট বড় জিনিসটাকে আকারে ছোট। সামনে দেখছেন মদিনাটা আছে, গোলঘর। টোটাল মুর্শিদাবাদটা ঘুরলে সিরাজের 2টো স্মৃতি। এই এক মদিনা ঘর দেখছেন, আর নদীর ওই পারে নৌকোতে করে গেলে কি পাবেন? খোঁজবাগ, যেখানে সিরাজের সমাধি। বাকি যা কাটুয়া বাগান টাগান যারা লোক ঘুরছে তারা তো সব মির্জাপুরের বংশকে দেখে আসছে। তাহলে এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হলেন 1756 সালে। 1756 সালে সিরাজ নবাব হলো। আর 1755 সালে সিরাজের দাদু আলী বর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। যেমন হিন্দু সমাজে
সমাজের কথা বলছি, হিন্দু সমাজে বাবা মা মারা গেলে গয়া যেতে হয় পিণ্ডে দিতে, তার আত্মাকে শান্তি করে আসে মাথা নাড়া করে, তাই না? তাহলে মুসলিমরা কোথায় যায়? মক্কা মদিনা হজ করতে। সেই মক্কার মাটি এনে সিরাজের দাদু আলীবর্দী খান সিরাজের হাতে দিলেন। সিরাজদৌল্লা 1756 সালে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলো, তো এই মক্কার মাটি রেখে মদিনাটা নির্মাণ করলেন, আর ঘরটার নাম দিয়ে গেলেন সিরাজ মদিনা। তাহলে 56 তো নবাব হলো, আর 56-তে সিরাজের সঙ্গে পলাশিতে ইংরেজের সঙ্গে যুদ্ধ হলো। তখন হাজারদুয়ারি ছিল না, ইমামবাড়া ছিল না, পুরো কম্পাউন্ড ছিল, আর মদিনাটা ফাঁকাই। সব জায়গার লোক এসে তীর্থ করে চলে যেত, বুঝতে পেরেছেন? বিছিয়ে চলুন। একটা কামান আছে সিঙ্গুর কাছে, ওই কোনায়, ও দেখুন দেখুন ওই পাশে, এগুলো যুদ্ধ করার কামান না। নবাব যাচ্ছে দরবারে বিচার করতে হুমায়ুন যা, আর দুই পাশ দিয়ে দুটো কামানকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাব দিকে সম্মান জানাতেন। কামান দুটো নাম সালামি। তো তবে মুর্শিদাবাদে যখন ঘুরতে এসছেন, তো স্যার একটাই তো আপনি আছেন ছেলে, তো কিছু করে যেন মুর্শিদাবাদের নিজেকে নবাব মনে করুন, আর আপনারা মেয়ে বেগম যে আমার সঙ্গে নবাব স্টাইলে পিছিয়ে চলুন। টোটাল ফ্রি হচ্ছে 36টা। আস্তে আস্তে তোল, আস্তে আস্তে উপরে ঘুরে দাও, এরিয়াটা ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ, এরকম ডাউন রাখলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ উপর থেকে চলে আসো, আস্তে আস্তে বেরিয়ে যাও ওখান থেকে। হ্যাঁ নিয়ে নাও, ওগুলো পাবলিকও নিয়ে নাও, টুরিস্ট থাকে একদম পুরো মদিনা থেকে ইমামবাড়া ঘোরা ঘুরিয়ে হাজার দূরে মাথার উপর থেকে। আচ্ছা, কয়েকটা জানলা টানলা খোলা, এগুলো কি মানে খাওয়া যে বাচ্চাগুলো খাওয়া যায় না, ঠিক আছে না, দেখবেন প্লাস্টারগুলো খুলে 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 পড়ে যাচ্ছে। দেখুন ডান দিকে দরজাটা হচ্ছে, আসলে আপনি দেখতে পাবেন না। আচ্ছা নিয়ে নেবেন। 1829 হাজার দেখ কাজ শুরু, 1837 হাজার দেখ কাজ শুরু, 8 বছর লাগে বিল্ডিং তৈরি করতে। আমি দরজাটাও পাবো। হাজারদুয়ারি কেন প্যালেসটার নাম দেখুন। আরে এদিকে আসুন, দেখাবো কাকে। দেখুন ডান দিকে দরজাটা হচ্ছে আসল, যেটা ডান দিকে দরজাটা আসল, যেটা খোলা যাবে। বাঁ দিকে দরজাটা নকল, যেটা ধাক্কা দিলে খুলবে না। তাহলে আসল আর নকল মিলে টোটাল তো 12 বিঘা জমিতে এখন বাড়িটা করবেন। তাহলে ঘরে ঢুকে কি দেখবেন? 1000টা দরজা, তার মধ্যে 900 হচ্ছে কাঠের, আর 100 হচ্ছে চোর সুরকি। সুরকি মানে ইটের গুঁড়ো। তাহলে 900-র মধ্যে 100 দেওয়ার কারণটা কি? শত্রুকে ধোকা, যে নবাবকে মেরে কেউ যেন দরবার থেকে না পালাতে পারে। তখন আপনি যান বাঁচাবেন না, গেট দেখবেন কালার তো এক, কারণ আপনি ওখানে যাবেন তো সিপাহি দাঁড়িয়ে আছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। যদি এই দরজায় যান তা আপনি ধাক্কা খেয়ে পড়বেন। আর তাদেরকে নিয়ে গিয়ে শুলি আর ফাঁসি হতো। তখনকার পিরিয়ডে জেল ছিল না, কারণ এখনকার লোকের সুবিধা, একটা মার্ডার করে আবার একটা চলে যাচ্ছে, তাই না? তখন ছিল সুসাইড, সঙ্গে সঙ্গে ডেট। আবার সিরাজ মারা যাবার 72 বছর পর যখন হুমায়ুন হাজারদুয়ারি তৈরি করলেন, তৈরি করতে পুরো বিল্ডিংটার টাইম লেগেছে 8 বছর। এই বাড়িটার কাজ শুরু হয় 1829 সালে। 1829 সালে কাজ শুরু, আর 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে তো 8 বছর। হাজারদুয়ারির বাইরে যে বড় বড় পিলারগুলো দেখছেন পুরো 52খানা আছে। হাজারদুয়ারির হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি 80 ফুট। আর আপনি যে ঘরের ভেতরে এখন ঘুরতে যাবেন, 12 বিঘে জমিতে শুধু ঘরটা করবেন। এই ঘরটার পেছনে নবাবের কত টাকা খরচা হলো বানাতে? 16,50,000 স্বর্ণ মুদ্রা, মানে গোল্ড। বুঝতে পেরেছো? পিছিয়ে কটা মেন গেট রাখবেন বাড়িতে? মেন গেট একটাই, চারটে মেন গেট একটা। মেন গেট একটাই। আর যদি 1000 হয়? 1000 হলেও একটাই রাখে মানুষের মেন তো গেট। ইনি তো 4টে 5টা 10টা বানিয়ে দিবে। তো 1000টা দরজার মধ্যে মেন গেট হচ্ছে এটা। আচ্ছা, আর পেছনে দেখুন ইমামবাড়ার মেন গেট, ওটা সোজা করা আছে না? হ্যাঁ, একই গেট, করা আছে? একই গেট। মানে আছে, এ ওকে দেখছে, ও একে দেখছে। তাহলে নবাব এখান থেকে দরবার করবেন দোতলায়, আপনিও দরবারে যাবেন দোতলায়। ঘরে ঢুকবেন, দেখবেন সিংহাসন রাখা আছে দরবারে। তার ওজনটা হচ্ছে 42 কেজির উপর। যে চেয়ারে রাখা আছে ঘরে, ওটা হাতি দাঁতের চেয়ারে। ওই সিংহাসনে জজ বসলো হুমায়ুন যা, সামনে দর্শক আছে। উনি বিচার করার আগে উনি ধর্মকে সাক্ষী রেখে বিচার করতো, যে পাপটা করছে আমাকে মাফ করে দেওয়া হোক। কারণ এরা তো ইংরেজের কথাই চলতো। দেখা দোষী লোকটা ইংরেজের ছেড়ে দেওয়া হলো, তাহলে সুলি কার হবে? নির্দোষী লোকে। তাহলে আপনি জজ হয়ে এই কাজটা করতে পারেন না, আপনাকে নাই করতে হবে, অন্যায় না, তা না? তো উনি ধর্মকে সাক্ষী রেখে বিচার করছে, যে পাপটা করছে আমাকে মাফ করে দেওয়া হোক। তো এখানে মাফ হবে, ওখানে না। তাহলে ভেতরে গিয়ে সিংহাসন দেখবেন 42 কেজি ওজন রূপো। শেষে টাকার একটা বড় ঝাড়বাতি 3 নম্বর ঘরে, 1, 2, 3, হ্যাঁ কাছে দেখবেন। ওই ঝাড়টা হচ্ছে বিশ্বের মধ্যে এটা সেকেন্ড ঝাড়। তাহলে এর থেকে বড় ঝাড় কোথায় আছে আপনাদের জানা আছে? জানা নেই। এর থেকে বড় ঝাড় হচ্ছে ইংল্যান্ডে আছে। ইংল্যান্ড বাকিংহাম প্যালেস মহারানী ভিক্টোরিয়ার বাড়িতে আছে, যেটা লন্ডন মিউজিয়াম। সেখানে মুর্শিদাবাদ হাজারদুয়ারি এলো কি করে? মহারানী ভিক্টোরিয়াকে হাজারদুয়ারির মালিক হুমায়ুন যা
তার ছেলের জন্মদিনে ইনভাইট করেছিল, নিমন্ত্রণ। মহারানী ভিক্টোরিয়া ভাবলেন ভাই এরা নবাব, এরা সোনা চাঁদি হীরা মুক্ত ব্যবহার করে, এদের ছেলেকে এমন একটা জিনিস আমি গিফটে দিয়ে যাব যে সারা জীবন যেন ইতিহাসে আমারও নাম থাকে। তবে জেনে রাখুন ওটা কাঁচ না, নবাবরা কাঁচ কি করবে, ওরা তো হীরা পরতো, সোনার স্বর্ণ মুদ্রা চালাতো, তো নবাবের ছেলেকে আপনি কাঁচ দিয়ে পালাবেন? আর না মহারানী ভিক্টোরিয়া ভিখারি ছিল, ও তো লন্ডনের মহারানী ভিক্টোরিয়া, তো ওটা আমেরিকার ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। আর ওই ঝাড়টার পেছনে মহারানী ভিক্টোরিয়া কত টাকা খরচা করলেন? 50,000 স্বর্ণ মুদ্রা। এখন ঝাড়টার মূল্য জানেন? কয়েক কোটি টাকা। কেন ভাই? এটা কেন্দ্র সরকার যুগাচ্ছে সিকিউরিটি দিয়ে, পাবলিকের হাতে নেই। তাহলে উপরে ঝাড়, নিচে সিংহাসন, তারপরে ডান দিকে যাবেন, একটা চেয়ারের নাম লেখা আছে ওখানে হাউদা। হাউদা মানে কি জানেন? হাউদা মানে হাতির পিঠের সিট। যেমন আমরা সাইকেলে বসতে সিটে বসি, নবাব ডাইরেক্ট হাতিতে বসবে না, আগে সিট বসবে, তারপরে বসবে, তবে শিকার করতে বেরাবে। ওটা রূপো দিয়ে বানিয়েছে গদিটা, নাম লেখা আছে হাউদা। হাউদা, হ্যাঁ। তার পাশে দুটো পালকি আছে, রূপোর এবং হাতি দাঁতের পালকি, সেটাও রূপো দিয়ে বানানো আর হাতি দাঁতের, বুঝতে পেরেছেন? তারপরে ডান দিকে একটা ফেমাস জিনিস দেখবেন যেটা আপনার কোনোদিন জীবনে দেখেননি, আজকে দেখবেন লাইফে, আমিও দেখতাম না থাকলে এখানে। ভেতরে গিয়ে দেখবেন পালকির পাশে দুটো কাঁচের শোকেস, অনেক পাখি রাখা আছে বক্সে। অনেক পাখির মধ্যে দেখবেন এত বড় একটা পাখি বসে আছে ছাই কালারের, সেই পাখিটা ভারতে কোনো জায়গায় নেই। এখন পাখিটা পেলে একটা জায়গায় পাবেন আফ্রিকার জঙ্গল, যেটা আমরা ডিসকভার চ্যানেল দেখি। তখন যদি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী শহর মুর্শিদাবাদ হয়, তাহলে আশেপাশে জঙ্গলও ছিল, কারণ নবরা তো বাঘের শিকার করতে বেরাতেন, নাহলে পাখিটাকে শিকার করলো কে? সেই পাখিটার নামটা লেখা আছে ক্লাস 8 বইয়ে, পাখিটার নাম হচ্ছে হোমা। পাখিটার নাম হোমা, যে পাখিটা 1000 ফুট উপরে গিয়ে ডিম দেয় আর নিচে পড়তে পড়তে বাচ্চা হয়ে আকাশ উড়ে চলে যায়। তো সে হোমা পাখির নামে নবাব হুমায়ুন যা নিজের প্যালেসের নাম দিয়ে গেলেন হেমা মঞ্জেল। বাড়ির নাম নবাবের নাম হুমায়ুন যা, পাখির নাম হোমা পাখি, বিল্ডিংয়ের নাম হেমা মঞ্জেল। একটা থেকে 3টে নাম হলো, তাহলে কত বড় ইতিহাস। তাহলে পাখি যখন দেখা হবে, তার মাথার উপর দেয়ালে গিয়ে ভেতরে দেখবেন একটা ভুঁড়ি মোটা পূজারি এতগুলো খাবার নিয়ে ধামাই করে বসে আছে। তো লোকটা খেয়ে রেকর্ড করেছিল, ওই লোকটা ডেলি সকালবেলায় 20 কেজি চালের বিরিয়ানি পোলাও ব্রেকফাস্ট করতেন, টিফিন। তো নবাব ওনার খাবার দেখে খুব আনন্দ পেল হুমায়ুন যা। তো পূজারীকে বললো, আজ থেকে তোমার কোনো কাজ নেই, আজ থেকে যত বেশি খাবা তত তোমার বেতন কিন্তু আমি বাড়িয়ে যাব। আর পূজারীর নামটা নবাবরা দিয়ে গেলেন আদমনি কৈলাস। আদমন মানে 20 কেজি, নামটা আদমনি কৈলাস হয়ে গেল, কারণ আদমন তো খেয়েছে না। তাহলে যেখানে পাখি সেখানে ভুঁড়ি মোটা লোক। তারপরে ডান দিকে দেখবে বিলিয়ার। বিলিয়ার মানে যে ক্রাম্বোটার মতো বোর্ড থাকে, যে স্টিক দিয়ে বল খেলা, এটা ইংরেজের টাইম পাস। কারণ যেহেতু নবাবরা কোনো বিলিয়ার খেলতে জানতেন না, ওরা খেলতো দাওয়া। এগিয়ে আসে, পরস্পর দুটো দোতলার উপরে আছে। তো প্রথম রুমে লেখা আছে ডাইনিং টেবিল পুরো রূপোর, ওর মধ্যে প্লেট সাজানো আছে, আর প্লেটের মধ্যে রাখা আছে সোনার চামচ, কাঁটা, একটা চাকু। তবে সেই প্লেট আপনার বাড়ির আমার বাড়ির থালা না, প্লেটটার নাম লেখা আছে টেস্টিং প্লেট। টেস্টিং প্লেট মানে নব দেখে যে কোনো ফুড খাবার আগে না টেস্ট হবে, কারণ এরা কাউকে ভরসা পেত না। যদি কেউ 20 কেজি মেরে দেয় নবকে, তো এই সাদা প্লেটটার মধ্যে যে হালকা পরিমাণে বিষ দেন, পরিমাণটা কম, তো কালার কিন্তু ব্লু হবে। যদি বেশি পরিমাণ পড়ে, সঙ্গে সঙ্গে সাদা প্লেটটা ফেটে যাবে, যেহেতু ওয়েটের বাইরে হলো। তো নবাব জেনে গেল এই খাবারে তো বিষ আছে, তো যে খাবার এনেছে তাকে ধরে নিয়ে আসো। আর ধরে নিয়ে এসে লোকটা কিন্তু বলে খাবার খাও, লোকটা খাবে, লোকটা খেলেও মরবে, না খেলেও মরবে, কারণ তার নাম টেস্টিং প্লেট। কেন আপনি ধরা পড়ে গেছে, নেক্সট টাইম কাউকে মারা যেন আপনি আর কোনোদিন ইয়ে না করেন, কারণ আপনার মৃত্যুর পর আর 10টা দেখে ভয় আছে, তার আর আসবে না, বুঝতে পেরেছেন? তাহলে ডাইনিং টেবিল। লাস্ট ঘরে বাঁদিকে যাবেন, দেখবেন 90 কেজি ওজনের রূপোর ড্রেসিং টেবিল রাখা আছে বেগমদের জন্য। তবে আপনারা নিয়ে কিছুক্ষণের জন্য নিজেকে বেগম মনে করে নেবেন, আর 90 কেজি রূপোর ড্রেসিং টেবিলে গিয়ে চেহারাটা দেখে নেবেন, কারণ বাড়িতে গেলে আর বেগম হওয়া যাবে না, এখানে যেতে হবে। এবার একটু স্টপ রাখুন, চলো নিচে যাই রাস্তার ঘর। এটা হচ্ছে বাইক পথ। মসজিদটার নাম চাঁদনি চক, যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম হচ্ছে চক বাজার। এখানে বছরে 2টো করে মেলা বসতো নবী পিরিয়ডে, ঈদ আর বকরিদের মেলা। ঈদের মেলার নাম মিনা বাজার। বাইরে যত রূপর সুন্দরী মেয়েরা থাকবে তাদেরকে ঈদের মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। সেখানে কিন্তু কোনো পুরুষ যাবে না, ওটা মহিলাদের মেলা, মহিলাকে মহিলারা পছন্দ করে কিনবে। তাহলে সিরাজের বেগমের নাম লুৎফা, উনি এক পাঞ্জাবি ঘরের মেয়ে, নাম রাজকুমারী। তো সিরাজের দিদিমা সারফনেসা বেগম আলীবর্দীর স্ত্রী এই মিনা বাজার থেকে সুন্দরী একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে গেলেন বাড়িতে। সে যখন বড় হবে তো বাড়ির দাসী বানিয়ে দেওয়া হবে, কিন্তু তার এত সুন্দর রূপ ছিল যে সিরাজদোল্লা বাড়ির দাসীকেই ভালোবাসলেন। তার সঙ্গে তার দিদিমা বিয়ে দিলেন আর নাম দিল লুৎফা নেশা বেগম। তার সমাধি কোথায়?
খোঁজবাগের সিরাজের পায়ের কাছে যে লুৎফর সমাধি, তাহলে এটা হচ্ছে ঈদ মিনা বাজার। কিন্তু আরেকটা মুসলিমদের মেলা হয় বকরিদ, যাকে বলে কুরবানি, তো সেটার নাম হচ্ছে ফ্যান্সি মার্কেট, যেটা ফ্যান্সি মার্কেট এখনও কলকাতা আছে খিদিরপুরে। তাহলে ফ্যান্সি মার্কেটে ঢেলে তখন কি বিক্রি হতো আগে? হীরা মুক্ত চুনি। তবে আজও সেই জায়গায় মেলা বসে আমরা যাই, কিন্তু এখন আর হীরা মুক্ত না, ওখানে গেলে বাদাম বাজার ফুচকা পাওয়া যায়। তবে চাঁদনি চক মসজিদ ভারতের 4টে, প্রথম হচ্ছে লখনৌতে, দ্বিতীয় দিল্লি, তৃতীয় কলকাতা, লাস্ট মুর্শিদাবাদ, চক বাজার এগিয়ে চলুন। এখন আপনার নিচে প্রবেশ পথে গেলে রাইট আর লেফট দুটো গাড়ি রাখা আছে। রাইট গাড়িটার কাছে আগে যাবেন, লেখা আছে ক্যামেল। ক্যামেল মানেই তো উট। আর ওই গাড়িতে করে হুমায়ুন যে আসতে ইংরেজ কিনে দরবার করতে, কানেরা ছিলেন পরাধীন, সিরাজ স্বাধীন। কিন্তু লেফট সাইডে যে আরেকটা গাড়ি রাখা আছে পাশে গোল করে পর্দা দিয়ে রাখা, ওটার নাম হচ্ছে ভিক্টোরিয়া গাড়ি। বেগমরা বাইরে ঘুরতে গেলে কালো পর্দা লাগাতেন, এরা পরপুষে চেটা দেখতো না, ছিল পর্দা রেসিন, দান্ত আরবিয়ান ঘোড়া, যেগুলো বড় ঘোড়া। তাহলে প্রথমে ঢুকে কি গাড়ি, দ্বিতীয় ঘরে বড় বোম্বাই বাস কষ্টি পাথর রাখা, তারপরে চলে লেফট সাইডে কি লেখা আছে অস্ত্র ঘর। রাইট সাইডে যাবেন না, লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস ঘর। তাহলে অস্ত্র ঘরে গেলে আপনার কত অস্ত্র দেখবেন? 2400 অস্ত্র। কিন্তু মুর্শিদাবাদের নবাব করা ছিল একটা, দুটো। মুর্শিদাবাদের নবাব ছিল 18টা, মুর্শিদাবাদের নবাব ছিল 18টা, আর 18টার নাম তারওয়ালে নিচে লেখা। তাহলে প্রথম স্টিকে লেখা আছে ঢোকার সময় সিরাজ। সিরাজ সব থেকে উঁচুতে বেশি, সিরাজের লম্বা ছিল 7 ফুট 2 ইঞ্চি, সিরাজের তারওয়াল হচ্ছে 4.5 ফুট, ওজনটা 4.5 কিলো। তো ভাই যেরকম লোক সেরকম তো ওজনটা। তো এখনও বাবা সেই দেশে কাবুল যেতে হবে, আফগানিস্তান যেতে হবে, সেই দেশের লোকগুলো এরকম লম্বা চওড়া। আর আমাদের ভারতে দেখো 6 ফুট 2 ইঞ্চি পাবা, তাই না? কিন্তু 7 ফুট 2 ইঞ্চি না। তো এরা পাঠান ছিল না ভাই, এখনকার পাঠানের মতন তো সুলেমান খান, আমিন খান তো না যে ছোট হবে, ওই পাঠান ছিল। যে শেরের বাচ্চা ছিল, দেখলে ভয় পালাতো। বাকি অন্য নবাবের তারওয়ালগুলো দেখা শেষ, অস্ত্রকে শেষ। এবার সিঁড়ি আছে কাঠের দোতলা উঠার বাদিকে, সিঁড়ির নিচে একটা ক্রোকোডাইল আছে, কুমির, 10 ফুট লম্বা কুমিরটা। তো কুমিরটাকে মেরেছিল কোথায়? এই নদীতে। আগেকার পিরিয়ডে সবাই কিন্তু বাড়িতে গিয়ে বাথরুম আর সবাই এতে চান করতে পারতো না, সবাইকে নদীতে চান করতে যেত। আর নদীতে চান করতে নিতে কুমির ঘোরাফেরা করে খুব রিস্ক না, তো মানুষকে তো কামড়ে খেয়ে নেবে। তখন এই বাড়ির মালিক হুমায়ুন যা এই কুমিরটাকে ওই ঘাটেই কিন্তু গুলি করে মারলেন, আর তাকে মারার পর তার পেটটাকে ফেরে ওষুধে মমি করে দিলেন। মমি মানে কেমিক্যাল মারা হলো, কারণ মশলা আছে বলে তো ঠিক আছে, নাহলে তো পচে যাবে। আর কুমিরের পাশে সিঁড়ি আছে বাঁদিকে, সিঁড়ির কাছে রাখা আছে দুটো আয়না, যে আয়নায় মুখ দেখা যায় না। তো কেন দেখা যায় না এটা জেনে যান। নবাব দরবারে গেলেন, সিংহাসনে জজ বসলেন, সামনে দর্শক আছে, মানুষের কটা চোখ পেছনে দেখতে পাচ্ছেন? তাহলে আপনারা আমাদেরকে তাকিয়ে কথা শুনছেন, আপনার পেছনে শত্রু দাঁড়িয়ে আছে, সে আক্রমণ করে বেরিয়ে যাবে, কারণ পেছনে তো দুটো চোখ লাগানো দেখবেন। তো নবাব জানে যে আমি যখন দরবারের সিংহাসনে বসলাম জজ হয়ে, আমার কাছে যে দর্শকরা বিচার শুনতে এসছে, তো কেউ না কেউ এর মধ্যেই আমার শত্রু বসে আছে, কারণ তার চেহারা দেখে তো ধরা যাবে না যে ওটাও শত্রু। তো নবাব কী করলেন, যে পাবলিকের পেছনে আয়নাটা নিজের দিকে মুখ করে লাগিয়ে নিলেন। নবাবরা তো সব পাবলিককে সামনে তাকিয়ে নিয়ে বিচার করছে, নবাবের লক্ষ্যটা কোথায়? আয়নার দিকে। কিন্তু নবাবের পেছনে দাঁড়িয়ে তো শত্রু ভাবছে, নবাব তো সামনে তাকিয়ে বিচার করছে। যদি পেছন থেকে নবাবকে গিয়ে চুপ করে মেরে দিই, নবাবরা জানতে পারবে না। কিন্তু পেছন থেকে যে চুপ করে মারতে যাচ্ছে, সে নিজের চেহারাটা তো আয়নাতে দেখতে পাচ্ছে না, তো ভাবছে বোধহয় নবাবও দেখতে পাচ্ছে না। কিন্তু নবাব ক্লিয়ার দেখতে পাচ্ছে আয়না দিয়ে যে পেছনে শত্রু আমাকে মারতে আসছে। তাকে দরবারে নিয়ে কি করতো? তাকে সুলি আর ফাঁসির অর্ডার দিত। তো আয়নাটা কিভাবে রাখা? আমার হাতের মতন দুই পাশে এরকম কাঁচকে দুই দিকে কাঠের পিট করে কোনাকোনি বসেছে, তার মানে এদিকে 45 এদিকে 45, তো মধ্যে দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাটলো। তাহলে মাথায় হাত দিলে হাত দেখা যাচ্ছে, চুল বড় আছে চুল দেখা যাচ্ছে, বডি, কিন্তু মুখ কোথায় নিয়ে যাবেন? কারণ সেই যুগের না, এটাই হচ্ছে সিসি ক্যামেরা, এই জন্য তো বডি মাথা চুল দেখা যায়, মুখ দেখা যায় না। তাহলে তখনকার সিসা, আর এখন ঘরে ঘরে কি বলতে যায়? সিসি। তাহলে ওদের দেখে আমরা করছি, আমাদের দেখে না, ঠিক আছে? তো এবার শুরুটা হচ্ছে লেফট সাইড একতলা, লেফট সাইড দোতলা, রাইটে দোতলাটা পুরো ভাগীরথীদার ঘুরবেন। তারপরে ঝাড়বাতি সিংহাসন কুন্নি দেখে উপরে যে কুন্নিটা রাখা আছে এক্সিটের কাছে, সেই কুন্নিটা দেখো। এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার না, যে কোনো জাতি যারা বাড়ি যখন তৈরি করতে গিয়ে ভিত কাটায় মিস্ত্রিকে দিয়ে, তো হিন্দু সমাজে হলে কী করতে হয়? ভিত পুজো দিতে হয়। ভিত পুজোটা দিতে তুমি উপাসনা দিতে পারো না পারো, কিন্তু পুজোটা অবশ্যই। কিন্তু মুসলিমের মধ্যে আমরা পুজো বলি না, আমরা বলি নিয়াজ বলি, ফাতিহা বলি, কিন্তু আমরাও দিই। তাহলে নবাব এই বাড়িটা যে 16টা কর্নার আছে, 16টা সোনার ইট রাখলো মাটির তলায়। তারপরে যে কুন্নিটা রাখা আছে ঘরের উপর, ওই কুন্নিটা দিয়ে শিলান্যাস করলেন, মানে ভিত পুজো দিলেন। যে কুন্নিটা উঠিয়ে নিলেন, তখন মিস্ত্রিকে বললো কাজ শুরু করে দাও। তাহলে কুন্নিটা রূপো, ধরার হ্যান্ডেলটা হাতির দাঁত, কিন্তু গভর্নমেন্ট ওখানে লিখেছে সিলভার মানে রূপো। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করে নিলাম আমার
হাজারদুয়ারির ছোট্ট করে ঘোরা একটি সফর। কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, তাই না আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেই কাজটা করেই ফেলুন। কি ছোট্ট করে একটা লাইক, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।